কলকাতার বড়বাজার অঞ্চলে দোকানপাট, মানুষ এসবের ভিড়ের মধ্যে লুকিয়ে আছে একটা সুন্দর সিনাগগ। সিনাগগ তো কখনো দেখিনি এ জীবনে, তাই বেরিয়ে পড়ি গলিঘুজির মধ্যে দিয়ে সেই সিনাগগের খোঁজে। সিনাগগ দেখতে গিয়ে কাছেই পেয়ে গেলাম দুটো সুন্দর গির্জাও। আমার আজকের সাথী বন্ধু রাতুল, দুই বন্ধু এই গরমে ঘামতে ঘামতে দেখতে চলি, এই সবার শোনাই আপনাদের। এই সিনাগগের নাম হলো মাগেন ডেভিড সিনাগগ। ব্রেবন রোড আর ক্যানিং স্ট্রিটের ক্রসিংয়ে এই প্রাচীন ইহুদি মন্দির। সিনাগগ হলো জিউ বা ইহুদিদের মন্দির। কলকাতায় এখন ইহুদিদের সংখ্যা নাকি 20-র বেশি নয়। 1800 শতকের শেষ দিকে এদের সংখ্যা ছিল 1600, যারা এসেছিলেন বাগদাদ থেকে। প্রথম ইহুদি কোহেন সাহেব অবশ্যই এসেছিলেন 1798-এ সিরিয়া থেকে। চারিদিকের এই হইচই ভিড়, তারই মধ্যে দাঁড়িয়ে আছে ইহুদিদের সুন্দর এই মন্দিরটি। 1884-তে ইলিয়াস এজরা সাহেব তার বাবা ডেভিড জোসেফ এজরা স্মৃতিতে এই সিনাগগটা বানিয়েছিলেন। ওদের নামেই কলকাতায় বিখ্যাত এজরা স্ট্রিট। ডেভিড এজরা ছিলেন খুব বড় ব্যবসায়ী, নীল, রেশম, আফিং এইসবের ব্যবসা আর সাথে সাথে প্রপার্টি ডেভেলপারের ব্যবসায় খুব বড়লোক হয়েছিলেন। অনেক কিছু জানলাম ঢোকার মুখে, নানা কথা লেখা। ঢুকে পড়েছি ভিতরে, কি সুন্দর ভিতরটা, বাইরে থেকে জাস্ট বোঝাই যায় না। সিনাগগের সবচেয়ে পবিত্র অংশ হলো আর্ক, যেখানে থাকে তোরা। তোরা মানে যাকে বলা যায় ইহুদিদের বাইবেল। বলা হয় যে ভগবান প্রফেট মোসেসকে দিয়ে এই তোরা লিখিয়েছিলেন। আর থাকে বিমা, একটু উঁচু প্ল্যাটফর্ম, যেখান থেকে তোরা পাঠ করা হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠি। এবার মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল তখন, হয় উপরে ব্যালকনিতে, গ্যালারিতে বা অন্য কোনো জায়গায়। চক্ষু সার্থক হলো। এবার দেখি আরেকটা সিনাগগ। এর ঠিক গায়েই রয়েছে নেভে শালোম সিনাগগ, যেটাকে ভেঙে এই মাগেন ডেভিড তৈরি হয়েছিল। পরে 1911-তে আবার এর প্রতিষ্ঠা হয়। এই বিষয়ে যদি আরও কারো কিছু জানা থাকে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে লিখবেন, তাতে আমারও অনেক কিছু জানা হবে। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারি। বড়বাজারের এই ভিড়ের মধ্যে ব্রেবোর্ন রোডের দুই পাশে খুব কাছাকাছি কলকাতার এই দুই রত্ন। এদের আশেপাশে রাস্তা পরিষ্কার করে দোকানপাটের ভিড় একটু কমিয়ে একটু সুন্দর করে যদি এদের রাখা যায় আর এদের সম্মান বাড়ানো যায়, তাহলে কিন্তু বেশ হতো। আবার এখান থেকে ওই যে দেখা যাচ্ছে সিনাগগের চূড়া। পর্তুগিজরা কিন্তু জব চার্নকের আগেই কলকাতা এসেছিল এবং সে সময় প্রথমে মাটির আর পরে একটা ইটের চার্চ বানায়। ব্রিটিশদের সাথে ওদের সুসম্পর্ক ছিল না, হয়ওনি। ক্লাইভ ওদের কলকাতা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। পরে ওরা কলকাতায় ফিরে আসে আর 1799-এ এই চার্চটা বানায় ওই পুরনো জায়গাতেই। একটা খুব মজার ব্যাপার হচ্ছে এই যে পর্তুগিজরা এই অঞ্চলে পোলট্রির ব্যবসা করতে বলে এই জায়গাটার নাম পার্মানেন্টলি হয়ে গেল মুরগিহাটা। এই চার্চ পর্তুগিজ চার্চ নামে বেশ পরিচিত। অসাধারণ সুন্দর ভিতরটা।
এরকম 14টা সুন্দর করে আঁকা ক্রস স্টেশন আছে, যাতে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়ের কথা বলা আছে পরপর। চার্চের সাথে রয়েছে এই বাড়ি। এখানে হয়তোবা থাকেন চার্চের পরিচালকেরা অথবা ক্যাথলিক সমাজের মান্যগণ্য মানুষেরা। রবীন্দ্রনাথের সহজ পাঠের দ্বিতীয় ভাগে অষ্টম পাঠে আছে আরমানি গির্জের কাছে অফিস, যাওয়া মুশকিল হবে, ইত্যাদি ইত্যাদি। আরমানি গির্জার কথা পড়েছি সাহিত্যে, তো ভিড় ঠেলে সেটা দেখতে পৌঁছেও গেছি, কিন্তু হায়, নিরাশ হতে হলো। ঢোকার পারমিশন নেই। এর আসল নাম হলো দ্য চার্চ অফ হোলি নাজারেথ। 300 বছরেরও বেশি পুরানো এই সুন্দর চার্চটা দেখতে না পেয়ে আমরা কিন্তু মরিয়া হয়ে গেছি। তো আমি আর রাতুল অচেনা অজানা একটা বাড়ির, প্রধানত রাতুলেরই উৎসাহে, উঠে জানলা দিয়ে দেখি যতটা দেখা যায়। আর্মেনিয়ানরা পশ্চিম এশিয়া থেকে আকবরের সময় এদেশে এসে আগ্রায় থাকতে শুরু করে। তারপর এরা কলকাতায় এসে এই অঞ্চলে থাকতে শুরু করে 16th সেঞ্চুরির শেষ দিক থেকে। এখন এই শহরে আছেন মাত্র 150 থেকে 200 জন। ওরা ধনী ছিলেন, শিক্ষায়ও খুব জোর দিয়েছিলেন। মির্জা গালিব স্ট্রিটে আর্মেনিয়ান কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1821-এ। 1734-এ এক আর্মেনিয়ান ব্যবসার জন্য যে ঘাট বানিয়েছিলেন, সে ঘাট কিন্তু এখনও আছে ফেয়ারলি প্লেসের কাছে। তার নাম হলো আর্মেনিয়ান ঘাট। কলকাতার সবচেয়ে পুরনো চার্চ দেখা হলো না ভালো করে। কেন এরা ঢুকতে দেয় না কে জানে। এই দুঃখ নিয়ে শেষ করি। যা হোক, এবারের গল্প কমেন্ট বক্সে লিখবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ।